আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দুই উপদেষ্টার। খুনের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঢাকা চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ। বাংলাদেশকে মৌলবাদী তকমা দিতে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, ধর্মের নামে সংঘাত চায় না বিএনপি। সীমান্তের ওই পারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। নিজ দেশে মুসলিমরা নির্যাতিত হলেও বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ দ্বিচারিতা। মন্তব্য আসিফ নজরুলের। কলকাতায় বাংলাদেশি পতাকা অবমাননার নিন্দা মন্ত্রণালয়ের। দলগুলোর সাথে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঠিক করা উচিত বললেন ডক্টর বদিউল। সাংবিধানিক দায়িত্বে থেকে অপরাধ করা ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের তাগিদ। যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে। কনসার্ট ঘিরে রাজধানীর বিমানবন্দর সড়ক ও তার আশপাশে তীব্র যানজট। ছুটির দিনে ভোগান্তিতে মানুষ, আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ। ফিলিস্তিনের পতাকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন। গণহত্যা বন্ধে পদক্ষেপ না নেয়ায় বিশ্ব নেতাদের সমালোচনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে, অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আফগানিস্তানকে 45 রানে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের শুভ সূচনা। প্রথম ম্যাচেই শতক হাঁকালেন অধিনায়ক আজিজুল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। সকালে লোহাগড়ায় নিহতের কবর জিয়ারত শেষে কথা জানিয়েছেন তারা। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানান দুই উপদেষ্টা। পরে সাইফুলের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেয়া হয়। সকালে লোহাগাড়া উপজেলার পুঠিবিলা এলাকায় পৌঁছান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন তারা। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন দুই উপদেষ্টা। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। অনেকেই ধরা পড়েছেন সাসপেক্টেড যারা। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে। পরে নিহত সাইফুলের বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন দুই উপদেষ্টা। তুলে দেন নগদ অর্থ ও চেক। দেশকে অস্থিতিশীল করতে বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য যাতে বিনষ্ট না হয়, এক্ষেত্রে আমাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। এদিকে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের 4 দিন পরও কোনো মামলা হয়নি। বিলম্বের কারণ জানালেন নিহতের বাবা। আমার ছেলেকে যে হত্যা করছে, এই হত্যার বিচার ব্যাপারে এটা মামলা হবে। এটা কোনো রাজনৈতিক মামলা করবো না। যারা প্রকৃত আসামি, যারা এই জন্য জড়িত, এরা সঠিকভাবে যেন অন্তর্ভুক্ত হয়, সেজন্য আমরা একটু সময় নিচ্ছি। নির্মমভাবে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন স্থানীয়রা। কোনো দল দেখার বিষয় নেই, যে জড়িত আছে তাদের আমরা সবাই তাদের বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা যে অপরাধ করছে, অপরাধের সাথে যারা জড়িত আছে তাদের সুস্থ বিচার করে তাদের শাস্তি পাওয়া জরুরি। প্রশাসন সুষ্ঠুভাবে তদন্ত করে, সুষ্ঠু পুঙ্খানু তদন্ত করে এটা সুষ্ঠু বিচার আমরা চাই। গেল মঙ্গলবার সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে ঘিরে সংঘর্ষের এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দান ভাঙচুরের অভিযোগে 3টি মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে 27 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
অন্যদিকে আইনজীবী সাইফুল হত্যার বিচার এবং ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নগরীর ২ নম্বর গেট এলাকায় শেষ হয়। পরে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। সেই সাথে ইসকনকে নিষিদ্ধের দাবিও জানানো হয়। সমাবেশ ঘিরে নগরীতে জোরদার করা হয় নিরাপত্তা। ইসকন স্বৈরাচারের দোসর, তাদের নিষিদ্ধ করতে প্রয়োজনে আবারও শাপলা চত্বরে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। নেতারা বলেছেন, ইসকনের আড়ালে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কড়া জবাব দেয়া হবে। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ থেকে এই হুঁশিয়ারি দেন নেতারা। অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে ইসকন আর মোদিকে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ আর ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর হেফাজত ইসলামের সমাবেশ। দলটির নেতারা বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ ভূমি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হাজার বছরের। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা ভারতে বসে একটি গোষ্ঠীকে দিয়ে দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছেন। বলেন, বাংলাদেশে হিন্দুদের সব ধরনের নিরাপত্তা দেবে মুসলমানরা। নেতাদের দাবি, ইসকন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলা তাওহীদের জনগণ আবারও জেগে ওঠে। উগ্র সন্ত্রাসী ইসলামকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। সমাবেশে হেফাজত নেতা মামুনুল হক বলেন, একজন আইনজীবীকে এভাবে প্রকাশ্যে হত্যার দৃশ্য দেখতে প্রস্তুত নয় বাংলাদেশ। এই ঘটনায় কেবল জড়িতরা নয়, ইন্ধন দাতাদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। বিক্ষোভ সমাবেশে অন্য বক্তারা বলেন, আগস্ট বিপ্লবের নায়করা এখনো মাঠে আছে, আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠেই থাকবে বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। হিন্দু ভাইদেরকে মনে করে দিতে চাই, আপনাদের উপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের দ্বারা আক্রমণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করত। আমরা হেফাজতে ইসলাম, মাদ্রাসা, আলেম ওলামায়ে কেরাম, আমরা আপনাদের পাহারাদারি করেছি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে মৌলবাদী দেশ প্রমাণ করতে সীমান্তের ওপার থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন নতুন ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রে ভূমিকা রাখছে ভারতের মিডিয়া। এই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করতে ধর্মের নামে মানুষ হত্যা বাংলাদেশ দেখতে চায় না। গণ অভ্যুত্থানে অর্জন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে ছাত্রদের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব প্রাণের টানে আত্মার বন্ধনে, এমন প্রতিপাদ্যে বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র কনভেনশনে অংশ নেন জাতীয়তাবাদী দলের মহাসচিব সহ জেলাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলার কৃতি সন্তান বিএনপি মহাসচিবকে পেয়ে দাবি দাওয়া তুলে ধরেন অনেকেই। যার অনুমতি নিয়ে আমি সকলের সাথে কথা বলার জন্য সাহস পেয়েছি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা এসেছে তা যেন নিজেদের মধ্যে বিশৃঙ্খলায় ধ্বংস না হয়, সেদিকে ছাত্রদের সজাগ থাকতে হবে। ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। তার দাবি, বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে ভূমিকা রাখছে ভারতীয় মিডিয়া, আর তাতে সীমান্তের ওপারে থেকে নতুন নতুন ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টের লোকজন। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে।
এটা করছে না, কি হচ্ছে, করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে। মহাসচিব বলেন, কলেজে কলেজে ছাত্রদের মধ্যে মারামারি, ইসকন এবং ধর্মের নামে মানুষ হত্যা করে ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিবাদরা। সাবরমতী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে ভারত অযাচিত উদ্বেগ প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভারতের মাটিতেই সংখ্যালঘু মুসলিমদের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটছে, সেটা নিয়ে দেশটির সংকোচ বা অনুশোচনা নেই। ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর। শুক্রবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। ভয়েস অব আমেরিকা বাংলার জরিপের উদ্ধৃতি দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের 64.1% মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীকে আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে। তিনি বলেন, আমরা দেখেছি ছাত্র সংগঠন, মাদ্রাসা ও রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়েছে। সর্বশেষ আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় দিয়েছে। অন্যদিকে ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টাকে অবমাননা করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্যান্য কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বৃহস্পতিবার একটি হিন্দু সংগঠন সহিংস বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে। এরপর থেকেই ডেপুটি হাইকমিশনের সকল সদস্য নিরাপত্তাহীনতায় রয়েছে। গ্রেপ্তার হওয়া ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ন্যায় বিচারের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। শুক্রবার এই আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, ইসকন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সামাজিক সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে বলেও দাবি করেন এই কর্মকর্তা। জয়সওয়াল বলেন, সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ রাখছে দিল্লি। সংখ্যালঘুদের উপর হামলার ইস্যুতে আমরা বাংলাদেশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। হামলার বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে ভারত। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত মনে করেন এই সংক্রান্ত সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি বলেন, এবার তেমন কোনো চ্যালেঞ্জ নেই, তবে ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটার তালিকা তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর বদিউল আলম। অনুষ্ঠিত হলো সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে ছায়া সংসদ। বিতর্ক অনুষ্ঠানে পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ ও বিপক্ষে ছিল তেজগাঁও কলেজ। বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন বিধি প্রণয়নের অধিকার করতে হবে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশনের নিয়োগ আইন সংস্কার করতে হবে। ডক্টর বদিউল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ছাড়া কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়। সঠিক ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন হয়েছে বলেও জানান তিনি। তবে এবারের চ্যালেঞ্জ কিছুটা ভিন্ন বলেও মনে করেন বদিউল আলম। অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভবপর নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন পরামর্শ উঠে আসে এই বিতর্ক আয়োজনে। সংস্কার কমিশনের প্রধান মনে করেন, যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। সংস্কার জন্য একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের যুগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচনী রোডম্যাপটা
যে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমতের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। বিতর্ক অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচন কবে নাগাদ হবে সেটি জনগণ জানতে চায়, কারণ নির্বাচন বিলম্বিত হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে ফ্যাসিস্টের দোসররা। এ সময় আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে 10 দফা প্রস্তাব করেন। যে নির্বাচনে যাবার পূর্বেই আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা কি নির্বাচনে আসতে পারবে কি পারবে না, তাদের বিচার হওয়া কত দ্রুত সম্ভব, এবং সেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে তারা রাজনৈতিকভাবে আসলে রাজনীতি করবার অধিকার তাদের থাকবে কিনা সেটা কি জনগণ বিচার করবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিচার আসবে, নাকি না আমাদের বিচার ব্যবস্থার মাধ্যমে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে? সেটি কিন্তু এখন আমাদের জন্য একটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে যশোরের চাচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় তিনি বলেন, পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াত ইসলামী। খুন, গুম, নির্যাতন চালিয়ে ফ্যাসিবাদী সরকার একনাগাড়ে 15.5 বছর তাণ্ডব চালিয়েছে। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিচারের নামে হত্যা করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের। সবাই মিলে অর্জন করে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান জামায়াতের আমির। এজন্য ছাত্র জনতা সহ বাংলাদেশের সকল জনগণকে সজাগ থাকতে বলেন তিনি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশের মানুষের মধ্যে জাতপাত, দল, ধর্মের ব্যবধান থাকবে না। সমস্ত মানুষ এদেশের নাগরিক হিসাবে তারা মর্যাদার সাথে তাদের সকল বৈধ অধিকার নিজ নিজ জায়গা থেকে তারা ভোগ করবে। অতীতের অপকর্মের জন্য আওয়ামী লীগ নেতাদের তওবা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম। দেশের ভিতরে অরাজকতা চলতে পারে। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে কর্মী সম্মেলনের আয়োজন করে জামাতের ইঞ্জিনিয়ার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের দুশ্মন। বহু বছর তাদের অপকর্ম ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ ছিল। সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে সুন্দর নির্বাচন হয়, সেটাকে বাতিল করে দিল। এখন অবশ্যই চেষ্টা করা হচ্ছে, আল্লাহ করে যদি এটা হয় এবং আমরা আবার এই অবস্থাটা ফিরে পাই, তাহলে আমাদের নির্বাচনের পরিবেশ ভালো হবে বলে আমরা আশা করতে পারি। বর্তমান উপদেষ্টা সরকারকে বলবো যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার কাজ শেষ করে তারপরে নির্বাচনের ব্যবস্থা করেন। এদিকে পল্টনে সিরাত পাঠের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভারতে বসে শেখ হাসিনার নির্দেশেই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতরা যে ধর্মের কিংবা যে মতেরই হোক তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে, সে যে দলের, যে ধর্মের, যে অনুসারীরই হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয়, তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। অস্ত্রধারীদের তালিকা করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার দাবিও জানান তিনি। এ সময় শিক্ষা সংস্কারে কমিটি গঠনের কথাও বলেন শফিকুল ইসলাম মাসুদ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইসকন নিষিদ্ধ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের হতাহতদের পরিবারের পুনর্বাসন এবং আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি মিরপুর শাখা। দুপুরে রাজধানী মিরপুর 10 নম্বর গোল চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান তারা। অভিযোগ করেন, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের অনুসারীরা। সংগঠনটি নিষিদ্ধ সহ খুনিদের দ্রুত বিচারের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পুনর্বাসন সহ আওয়ামী দোসর যারা জুলাই আগস্টে নির্বিচারে হত্যা করেছে তাদের বিচারেরও দাবি করা হয়। আইনজীবী সাইফুল ইসলামকে ইসকনের ব্যানারে হত্যা করেছে আওয়ামী লীগের দোসররা, এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বিকেলে চট্টগ্রামের নগরীর সিআরবিতে গণসংলাপে কথা বলেন তিনি।
জুনায়েদ সাকি অভিযোগে বলেন, ভারত থেকে দেশ অস্থিতিশীল করে নানান চক্রান্ত করছেন শেখ হাসিনা। সব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সংবিধান সংস্কার ও বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। আত্মত্যাগের যে ইতিহাস, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। ম্যাজিক্যাল নাইট 2.0 পরিচিত হয়েছে, এখন পরিণত হয়েছে ঢাকাবাসীর কাছে এক ভয়াবহ ভোগান্তিতে। এই কনসার্টের কারণে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিমানবন্দর সড়ক। চরম ভোগান্তিতে পড়েছেন এই পথ ও আশপাশের সড়কে চলাচলকারী মানুষ। বিকেল থেকে যানজট পরিস্থিতি তৈরি হলেও সন্ধ্যা থেকে তা তীব্রতর হয়। মূলত আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের কণ্ঠশিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে তৈরি হয় উন্মাদনা। আর তাই বিকেল থেকেই বনানীর আর্মি স্টেডিয়াম এলাকায় সঙ্গীতপ্রেমী তরুণ তরুণীদের ভিড় বাড়তে থাকে। এতে ব্যাহত হয় যান চলাচলের প্রভাব পড়ে রাজধানীর 300 ফিট সহ আশপাশের সড়কেও। ছুটির দিনে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন আয়োজনে ক্ষোভ জানান অনেকেই। রাজধানীর বিমানবন্দর সড়কের যে যানজটের খবর জানাচ্ছিলাম, সে বিষয়ে আরও জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আরেক ফয়সাল মাহমুদ। ফয়সাল, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি নিজে কিভাবে পৌঁছালেন, কারণ সড়কের অবস্থা আমিও দেখে এসেছি, খুবই ভয়াবহ খারাপ। আপনি সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন যানজটের। তিতুমির, বিকেল থেকে বলা যায় রাজধানীর বিশেষ করে আর্মি স্টেডিয়াম সংলগ্ন যে এয়ারপোর্ট রোডটি রয়েছে সেটিতে বেশ তীব্র যানজট ছিল। সেই যানজট কিছুটা মাঝামাঝি সময়ে অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানকার আয়োজক যাদের তাদের ভলেন্টিয়ারদের সহায়তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। তবে এখন পর্যন্ত সেভাবে তীব্র যানজট না থাকলেও ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই যেহেতু একসাথে অনেক মানুষ আবারও রাস্তায় নেমে আসবেন বা আবারও তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাবেন, সেই জায়গাটাই কিন্তু আবার নতুন করে সেই তীব্র যানজটের যে আশঙ্কাটি সেটি হয়তো আবারও বাড়তে পারে। তবে এই একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিকেলের পর থেকেই বিমানবন্দর সড়কের যে তীব্র যানজট আমরা দেখেছি সেটি কিন্তু শুধু বিমানবন্দর সড়কেই থেমে থাকেনি। সেটি 300 ফিট রাজধানীর যে দৃষ্টিনন্দন যে 300 ফিট সড়ক সেটিতেও ছুঁয়ে গেছে। এছাড়া রাজধানীর মহাখালী বনানী হয়ে এই রাস্তাটিও কিন্তু অনেক দূর যানজট ছিল। এর বাইরেও মিরপুরের যে অংশটি রয়েছে সেখানে, এছাড়াও কুড়িলের যেই রাস্তাটি রয়েছে কুড়িল হয়ে রামপুরার যেই সড়ক, এই সড়কগুলোতে বেশ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সেখানে সাধারণ মানুষের কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। আমরা কয়েকজন মানুষের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি যারা আসলে প্রয়োজনে বের হয়েছিলেন, বা বলা যায় আরো কিছু লোকজনের সাথে কথা বলেছি যারা ঘুরতে বের হয়েছিলেন ছুটির দিনে, ভেবেছিলেন কিছুটা তারা আসলে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। কিন্তু আসলে এই ধরনের কনসার্টের আয়োজনের কারণেই কিন্তু বেশ প্রভাব পড়েছে যানজটের বলা যায়। ফলে অনেকেই কিন্তু বেশ ভোগান্তিতে তারা আসলে এই যাত্রাটুকু তারা আসলে বলা যায় যে পাড়ি দিয়েছেন রাজধানীর বিভিন্ন জায়গা। যেখানে হয়তো তাদের আধা ঘন্টা লাগতো বা 10 মিনিট লাগতো, সেখানে 2-3 ঘন্টায় কিন্তু তারা পাড়ি দিয়েছেন সেই পথ। বলা যায় যে এখনো পর্যন্ত কিছুটা স্বাভাবিক থাকলেও প্রোগ্রাম শেষের দিকে রয়েছে। সেটি শেষ হলেই আবারও হয়তো যানজট বাড়তে পারে এবং সেটি কখন নাগাদ স্বাভাবিক পর্যায়ে আসবে সেটি এখনো বলা যাচ্ছে না। তিতুমির, অসংখ্য ধন্যবাদ। ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন বিমানবন্দর সড়কের যে ভয়াবহ যানজট আজ সেটির খবর। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের প্রতি সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে পদযাত্রা করে তারা। এ সময় ফিলিস্তিনে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিশ্ব নেতাদের প্রতি ক্ষোভ জানান শিক্ষার্থীরা। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করে শিক্ষার্থীরা। তাদের দাবি এটি বাংলাদেশে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা প্রদর্শনী। এ সময় ফিলিস্তিনের পক্ষে নানা ধরনের স্লোগান দেন তারা। এর কিছুক্ষণ পরই শুরু হয় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি। রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে এই পদযাত্রা ভিসি চত্বর, ফুলার রোড হয়ে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। অংশ নেয় নারী, শিশু সহ সব বয়সী মানুষ।
করুক, এবং একজন মানুষ হিসেবে আমাদের এটাই দায়িত্ব এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের বার্তাগুলো ফিলিস্তিনের গাজার ভাই বোনদের কাছে যেন আমাদের এই চিৎকার, আমাদের এই বিপ্লবী চিৎকার যেন চলে যায়। পদযাত্রা শেষে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সমন্বয়করা বলেন, ফিলিস্তিনের মানুষের ওপর যে ধরনের নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তা মধ্যযুগীয় বর্বরতা থেকেও হার মানায়। হসপিটালে আক্রমণ হচ্ছে, বোমা মারা হচ্ছে, তারপর গুলি করে নির্বিচারে হত্যা করা হচ্ছে, কিংবা কারোকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নারী শিশু সেখানে কেউই মুক্তি পাচ্ছে না। বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। সেই গণহত্যার যারা শিকার গণমানুষ, তাদের প্রতি সংহতি জানাচ্ছি। আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় ক্ষোভ জানান শিক্ষার্থীরা। বড় বড় যে মরলরা তারা কি করছে? তারা খালি মানবাধিকার বলে, যে সুশীল সমাজ, তারা কি করছে? তাদের চোখের সামনে তো সবকিছু দেখছে, তারাই তো অস্ত্র দিচ্ছে, তারাই তো টাকা দিচ্ছে, তারাই সবকিছু দিচ্ছে। ইহুদিদের যে জায়নবাদীদের যে হত্যাকাণ্ড, ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা জাতীয় নেতাদেরকে, বিশ্ব নেতাদেরকে আমরা আহ্বান জানাতে চাই, তারা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ম্যাস কিলিংকে রুখে দেয়, এই জেনোসাইডকে রুখে দেয়। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর 29 নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক এই দিবসটি পালনের আহ্বান জানায়। এর 10 বছর পর 1987 সালের 29 নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শেকড়ের সুরের মহিমায় যেন অন্যরকম, আর তাই তো বিদেশি সব বাদ্যযন্ত্রের ভিড়ে ঐতিহ্যবাহী আর আঞ্চলিক নানান বাদ্যযন্ত্রের সমাহার নিয়ে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান। এখানে বাংলার ঐতিহ্যবাহী পরিচিত অপরিচিত বহু বাদ্যযন্ত্রের প্রদর্শনী চলে। কাঠ, বেত আর চামড়ার তৈরি অনেক রকম সুরের যন্ত্র স্থান পায় এই প্রদর্শনীতে। 5 দিন ব্যাপী চলায় আয়োজনের আজই ছিল শেষ দিন। পরিচিত গিটার, ড্রাম কিংবা পিয়ানোর ভিড়ে হঠাৎ এক তারার সুর। সুরের টানে এক ঝলকে ফিরে যাওয়া সেই মেঠো পথে, বটবৃক্ষের ছায়ায় ক্লান্ত শরীর এলিয়ে দেয়া কিংবা ফসলের আইল ধরে ছুটে চলা। দেশীয় বাদ্যযন্ত্রের আকর্ষণ এমনই। শিল্পের জগতে এখন বিদেশি বাদ্যযন্ত্রের আধিপত্য বেড়েই চলেছে। এমন বাস্তবতায় ধানমন্ডির আলিয়াস ফ্রসেজে হয়ে গেল নিরাময়ের ঐক্যতান শিরোনামের দেশীয় বাদ্যযন্ত্রের প্রদর্শনী। 5 দিনের এই প্রদর্শনীতে একতারা, দোতারার পাশাপাশি স্থান পায় তবলা, পদ্মরাগ, ইকরা ও বেরাগের মতো 40 ধরনের ঐতিহাসিক বাদ্যযন্ত্র। ক্লাসিক্যাল সঙ্গীত হোক, অন্য যে কোনো সঙ্গীত হোক, খুব মডার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে সেগুলো তারা গান করছেন। তবে আমার মনে হয় যে গানের যে বাদ্যযন্ত্র থাকা উচিত সেটাই থাকা উচিত, সেটাকেই সম্মান দেওয়া উচিত। এটা যদি এই জেনারেশন এগুলি দেখে, ওরা নিজেদের অতীতটাকে কিছুটা হলেও খুঁজে পাবে। ঐতিহ্য এবং প্রাচীনের জিনিস দেখার আমার স্বাদ অনেক বেশি। শেকড়ের সন্ধান করতে হবে এবং এটা আসলে যে করবে তার ভিতর থেকে তাগিদ আসতে হবে। যন্ত্রশিল্পী মোহাম্মদ জাকির হোসেনের হাত ধরে আবারও পুরনো সেই দিনের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা। বিদেশি বাদ্যযন্ত্রের ভিড়ে বাঙালির আত্মার সুরগুলো যেন হারিয়ে না যায়, সে লক্ষ্যেই নিরাময়ের এই ঐক্যতানের আয়োজন। নতুন নতুন কম্পোজিশন তৈরি করা, এগুলো নিয়ে পারফরমেন্স রেডি করা, এসব করলে তাহলে অ্যাক্টিভিটিগুলো বাড়লে আমাদের তখন যে আমাদের যে শেকড়ের গান, শেকড়ের বাদ্যযন্ত্র এগুলো প্রিজার্ভড হবে। আরও আমরা তো এই নতুন ধরনের কিছু যন্ত্র এখানে তৈরি হচ্ছে, গিটারের মতো দেখতে কিন্তু আমাদের দোতারার মতো বাজছে, তো হতেই পারে এরকম ফিউশন। সময়ের চাহিদাকে মাথায় রেখে দেশি বিদেশি বাদ্যযন্ত্রের মিশ্রণেও স্থানীয় বাদ্যযন্ত্রের ঐতিহ্যকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শেকড়ের সুরে বড্ড টান, প্রত্যেকটি সুর গিয়ে লাগে হৃদয়ে। এই সুরের মাধ্যমে মন, হৃদয় এবং আত্মা গিয়ে মেশে এক বিন্দুতে। তাই জাতিগত সত্তাকে টিকিয়ে রাখতে গেলে ঐতিহ্যবাহী এ সমস্ত বাদ্যযন্ত্রগুলোর চর্চা বাড়াতে হবে, আরও ছড়িয়ে দিতে হবে জনমানুষের মধ্যে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন আরও 8টি মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। রাজধানীতে ইমরান খানের দল পিটিআইয়ের চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় বাদী হয়ে বুধবার মামলাগুলো দায়ের করে ইসলামাবাদ পুলিশ, যা নথিভুক্ত হয়েছে রাজধানীর 3টি থানায়। অভিযোগ, পুলিশের উপর হামলা, 144 ধারা লঙ্ঘন সহ সরকারি কাজে বাধা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। গেল সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দেয় পিটিআই, যা ঘিরে ব্যাপক সংঘাত, সহিংসতা ছড়ায়। গ্রেপ্তার হন 4000-এর বেশি, প্রাণ হারান 6 নিরাপত্তা কর্মী। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৈরুতের অভিযোগ, যুদ্ধবিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্তত 6টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, সীমান্ত এলাকায় সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপরই সেখানে গুলি এবং রকেট ছোড়ে আইডিএফ। চুক্তি শর্ত অনুযায়ী ওই অঞ্চল থেকে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার কথা। বুধবার স্থানীয় সময় সকাল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির উত্তর সুমাত্রা প্রদেশে হয় এই প্রাণহানি। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের অনুসন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ইন্দোনেশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় জানায়, প্রদেশটিতে গত কয়েকদিন থেকেই হচ্ছে ভারী বৃষ্টিপাত। 4টি জেলায় হয় আকস্মিক বন্যা ও ভূমিধস। বিধ্বস্ত হয়েছে সড়ক, ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছপালা। দুর্যোগের কবলে পড়েছে দেশটির রাজধানী মেদানো। জানাবো খেলার খবর। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ যুব দল। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে 45 রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইতে আগে ব্যাট করতে নেমে মাত্র 3 রানে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ। তবে 3 নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম আরেক ওপেনার কালাম সিদ্দিকীকে নিয়ে বাংলাদেশের ইনিংস বড় করার কাজ করেন। কালাম 66 রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আজিজুল। 133 বলে 8টি চার আর 4টি ছক্কা, 103 রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটার। এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর না পাওয়ায় 9 উইকেটে 228 রানে থামে বাংলাদেশ। জবাবে আফগান যুবাদের শুরুটা ভালোই হয়েছিল, তবে মারুফ মৃধা, আল ফাহাদ, ইকবাল হোসেনদের দারুণ বোলিংয়ে 183 রানে অল আউট হয় আফগানিস্তান। নাসুম আহমেদের সঙ্গে অসদাচরণের জন্য চান্দিকা হাথুরুসিংহকে বরখাস্ত করে বিসিবি। যদিও তখনকার টিম ডিরেক্টর খালিদ মাহমুদ সুজন এই ঘটনা দেখেননি, শুনেছেন। শুধু তাই নয়, নাসুমও তাকে কিছু বলেননি। তবে সুজন এটাও নিশ্চিত করেছেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবার পর ক্রিকেটার থেকে কোচ সবার সাথেই হাথুরু ছিলেন ডমিনেটিং। ঘরোয়া ক্রিকেটের এক টি-20 ম্যাচে দুইবার নাসুম আহমেদের দিকে তেড়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। বছর 3 বাদে বিশ্বকাপে সেই নাসুমের সঙ্গেই অসদাচরণ করেন চান্দিকা হাথুরুসিংহে, যার জেরে হাথুরুকে বরখাস্ত করে বিসিবি। যদিও এই ঘটনা সম্পর্কে একদমই জানতেন না নাজমুল হোসেন শান্ত। তখনকার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দেখেননি কিছুই। কারণ ডাগআউটে তো আমি ছিলাম বাইরে, ডাগআউটে এমন কিছু আমি চোখে পড়েনি। মানে ড্রেসিং রুমে হয়তো বা ওই সময় কিছু একটা হয়েছে, বাট এটা কিন্তু আমাদের নাসুমও কোনদিন আমাকে বলেনি ওই সময়। নাসুম যে আমাকে বলবে বা আমি ওর সাথে কথা বলতাম কিছুই জানিনি। এটা পরে এসে দেশে এসে জেনেছি এবং আমি পরে নাসুমকে জিজ্ঞাসা বললাম, না স্যার তখন আমি আর ভয় বলি নাই বা এরকম কিছু একটা ছিল, মানে এরকম কিছু একটা উত্তর ছিল, বা নাসুম বলে নাই। ঘটনা যাই হোক, সুজনের মতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো কোচ কখনোই ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। তবে সুজন এটা জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে হাথুরু ছিলেন খুবই আধিপত্য বিস্তারকারী। ক্রিকেটার থেকে কোচ কেউই বাদ যাননি হাথুরুর স্বৈরাচারী হাতের কালো থাবা থেকে। যে রাগ ছিল প্রচণ্ড, বাট তখন যেটা প্রথম বাচ্চারা ছিল রাখতে, ওটা কন্ট্রোল করা যেত হয়তো বা, কিন্তু পরের বার হয়ে গেল ইগো। আসলে যেটা হয়ে গেল যে খুব ডিকটেট করার মতন হয়ে গেল, সেই জিনিসটা আমি লাইক করি। আমি বোর্ডকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, যখন আমি প্রথম ওয়ার্ল্ড কাপে গেলাম ইন্ডিয়াতে, মানে টি-20 জন্য, যেটা আমি কিন্তু 7 দিনের মধ্যে রিপোর্ট করে দিয়েছিলাম যে এরকম হলে কিন্তু, মানে প্রথম গিয়েই তো আমাদের সমস্যা শুরু হলো ওখানে, বিফোর মানে উই স্টার্ট দ্য টুর্নামেন্ট। তখনই আমি বলেছিলাম, এবং পুরো টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়েছে, এবং আমি আমার কথা আমি বলেছি যে না, এইভাবে তো ডিকটেটরশিপ করলে হবে না, বিকজ প্রত্যেকটা কোচকে যদি আমরা ভালো না মতো আমরা নিছি কেন। এত কিছুর পরও হাথুরুই সুজনের সবচেয়ে প্রিয় কোচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।